চলতরিতের পরে এবার তাপ, ওয়ান শটের পরে এবার মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মাধ্যমিক 2027-এর ভৌত বিজ্ঞান কিভাবে কাঁপতে চলেছে না তুই নিজে কল্পনাও করতে পারছিস না। তোরা 2026-এর অ্যাডভেঞ্চার একাডেমির রেজাল্ট দেখে নিয়েছিস। ফার্স্ট, 8th, 11th, 16th, 17th, আরো কত র্যাঙ্ক, প্লাস 600+ নাম্বারে ছড়াছড়ি। 100 জনের ওপরে 100, 100, 99, 98, 97, 96, 95 আমি গুনতে পারছি না। যেমনটা প্রমিস করেছিলাম অমনি করে দেখিয়ে দিয়েছি। আর আমি এটাও প্রমিস করেছি মাধ্যমিক 2027-এ এর থেকেও ভয়ানক রেজাল্ট হতে চলেছে। আরো বেশি সংখ্যক ছেলে মেয়ে অনেক অনেক নাম্বার পেতে চলেছে। ভৌত বিজ্ঞানে 100 ছড়াছড়ি হতে চলেছে। যদি তুই প্রথমবার অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়ে থাকিস তাহলে তোকে এইটুকু অভিনন্দন, ভৌত বিজ্ঞান নিয়ে তোর আর কোনো চাপ নেই। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। কিছুদিন আগে তাপের ওয়ান শট দিয়ে দিয়েছি। তাপের ওয়ান শটটার মধ্যে রেকর্ড মার্জিনে ভিউজ পড়ছে। প্রথম 1.5 দিন বা 2 দিনের মধ্যে 10,000-এরও বেশি ছেলে মেয়ে দেখে ফেলেছিল। এখন সম্ভবত 11,000 ছেলে মেয়ে দেখে ফেলেছে 2 দিনের মধ্যে। চলতরির চ্যাপ্টারটার যে ওয়ান শট দিয়েছিলাম, ওয়ান শট না বলতে গেলে আমাদের পুরো ব্যাচের ক্লাস, আমাদের প্রথম আর দ্বিতীয় ক্লাসটা ব্যাচ থেকে আমরা দিয়ে দিয়েছিলাম। প্রথম ক্লাসটাতে 42,000-এর কাছাকাছি ছেলে মেয়ে দেখেছে। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি ওয়ান শটও করে দেওয়া আছে, তোরা যদি না দেখে থাকিস দেখে নিতে পারিস। এইবার চল আমাদের আজকে তাপের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে করাই। দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। দেখবি আমি এটা গতকালের যে ওয়ান শটটা দিয়েছিলাম তার মধ্যে অলরেডি করে দিয়েছি। যারা যারা ওয়ান শটটা দেখেছি শুধুমাত্র তারাই কিন্তু এই ভিডিওটা দেখবি। উইথাউট ওয়ান শট যদি কেউ এখানে দেখছিস তাহলে আমি তাকে বলবো আগে গিয়ে ওয়ান শট দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে তুমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এসো। একদম ধাপ ওয়াইজ করো, তবেই তুমি 100-100 দিকে যেতে পারবে। এবার যারা যারা দেখেছিস তাদের জন্য বলি, বেশি কিছু বলতে হবে না কারণ তোরা সব জানিস। তোদেরকে দেখবি আমি এটা ওয়ান শট করাতে করাতেই বলে দিয়েছিলাম যেখানে মাত্রা বিশ্লেষণ করতে হয়। তার মানে তোকে এই আলফাটা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কি লিখে বল? L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। এবার তুইও জানিস আমিও জানি যে যদি মাত্রা বার করতে হয় দাদা তাহলে আলফার মাত্রা ইকুয়াল টু L2 - L1 এর মাত্রা ডিভাইডেড বাই L1 এর মাত্রা T2 - T1 এর মাত্রা। এবার সব থেকে বড় প্রশ্নটা ছেলে মেয়েদের মধ্যে জাগে L2 - L1 এর মাত্রা কি হবে। আচ্ছা তুই আমাকে বলতো 5 সেন্টিমিটার ছিল, 2 সেন্টিমিটার বিয়োগ করলাম, কত পড়ে থাকে? 3 পড়ে থাকে। আর এককটা বল? সেন্টিমিটার পড়ে থাকে। 5 সেন্টিমিটারের কাপড় থেকে 2 সেন্টিমিটার কাটলে কতটা পড়ে থাকে? 3 সেন্টিমিটারের কাপড় পড়ে থাকে। তার মানে দৈর্ঘ্যের একক যা হয় দৈর্ঘ্যের পরিবর্তনের এককটাই হয়। তাহলে দৈর্ঘ্যের মাত্রা যা হয় দৈর্ঘ্যের পরিবর্তনেরও মাত্রা তাই হয়। দৈর্ঘ্যের মাত্রা কত বল? L। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনেরও মাত্রা কত বল? L। এটা দৈর্ঘ্য তাহলে সেটারও মাত্রা L। এটা উষ্ণতার বৃদ্ধি তাহলে উষ্ণতার মাত্রা যা উষ্ণতার বৃদ্ধির মাত্রাও তাই, তার মানে থিটা। L L গেল, গল্প শেষ। তাহলে আলফার মাত্রা কত হয়ে গেল বল? থিটা উপরে গেলে থিটা ইনভার্স হয়ে গেল। তাহলে মাত্রা বিশ্লেষণ, এবার তোমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে এখানে। সুতরাং মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল বা উষ্ণতার বৃদ্ধির এককের উপর নির্ভরশীল, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। এটা তুমি আমাদের এই নোটসের মধ্যেও দেখতে পেয়ে যাবে। আর যদি তুমি যে কোনো একটা রেফারেন্স বই নাও সেটার মধ্যেও দেখতে পেয়ে যাবে। হ্যান্ড রিটেন নোটসের মধ্যে সবকিছু লিখে দেওয়া আছে যারা অ্যাপের মধ্যে রয়েছে তাদের। আর যারা নেই তারা ওই যে কোনো একটা বই থেকে পেয়ে যেতেই পারবে, কোনো অসুবিধা নেই। হলো, এই হচ্ছে পুরো ব্যাপার। আশা করতে পারি কনসেপ্ট একদম পরিষ্কার। যারা যারা দেখেছিস আগের দিনে ওয়ান শট, তো কোনো ব্যাপারই না এগুলো। নেক্সট প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখবি আমি কিন্তু তোদেরকে মুখস্থ করতে বারণ করেছিলাম, কোনো ডেফিনেশন মুখস্থ করার প্রয়োজনই নেই। প্রসারণ গুণাঙ্কগুলোকে মনে রাখার একদম প্রপার টেকনিক শিখিয়ে দিয়েছি। যেমন ধর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। কি বলেছিলাম তোদেরকে? যে প্রথমে একটা কঠিনের এরকম ধর একটা কঠিন পদার্থ আছে যার দৈর্ঘ্য হচ্ছে L1, তখন তার উষ্ণতা হচ্ছে T1। এখন উষ্ণতাটাকে ধর আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে ধর আমি T2 করে দিলাম, তাহলে এই দৈর্ঘ্যটাও বাড়বে কারণ উষ্ণতা বাড়লে কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সব বাড়ে। তাহলে দৈর্ঘ্যটা L1 থেকে বেড়ে L2 হয়ে গেল, গল্প শেষ। তখন উষ্ণতা হচ্ছে আমার T2। এই তো ব্যাপার ছিল। এইবার তোদেরকে আমি কি শিখিয়েছিলাম? তাহলে সেখান থেকে আলফা লেখা যায় L2 - L1। কেন? কারণ দাদা দৈর্ঘ্য ছিল L1, হলো L2, তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটা? না L2 - L1 দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য L1। দাদা উষ্ণতা ছিল T1, হলো T2, বাড়লো কত? T2 - T1।
এটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, গল্প শেষ। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি, এটাই তো প্রসারণ গুণাঙ্ক ছিল রে ভাই। এবার তোরা কি জানতিস ডেফিনেশন লেখার সময় কায়দাটা কি ছিল? আমরা কি প্রসেস শিখিয়েছিলাম? কোনো গাছের পাতা সবুজ নয়, কোনো রাট্টাফিকেশন নয়, কোনো হু 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 করে মুখস্থ নয়, সিম্পল পিওর কনসেপ্ট। নিচের গুলোকে 1 করো, L1 এর ভ্যালুটাকে 1 করো, T2 - T1 এর ভ্যালুটাকে 1 করো। আমরা তোকে বলেছিলাম যেগুলোকে আমরা 1 করছি ভৌত বিজ্ঞানের ভাষায় সংজ্ঞা লেখার সময় সেগুলোকে একক লিখতে হয়। তাহলে এই দুটোকে যদি 1 করি তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা দেখবি আমরা লিখেছিলাম L2 - L1, কারণ দুটো 1 হয়ে গেছে। তাহলে এখান থেকে ডেফিনেশন কিভাবে শিখিয়েছিলাম, যে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, কারণ দৈর্ঘ্যটাই তো একক হয়ে গেছে, প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, কারণ এটা উষ্ণতার বৃদ্ধি একক হয়ে গেছে, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সিম্পল, একদম মনে পড়ে গেছে। যারা ওয়ান শট দেখিস না আগে ওয়ান শট দেখ, বারবার করে বলছি। এবং এরকম একটা মাস্টার স্ট্রোক দেখবি আমি দিয়েছিলাম, যেখানে তুই সিম্পল একটা করে বসিয়ে দে, তো সব কটা প্রসারণ গুণাঙ্কের ডেফিনিশন হয়ে যাবে। কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে ক্ষেত্রফল হলে ক্ষেত্রফল লিখতিস, একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের উপাদানের। এই উপাদান কথাটা আগের দিন প্রচুর কমেন্টের মধ্যে এসছে, দাদা উদাপানের হয়ে গেছে। আরে হতেই পারে, উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে, গল্প শেষ। একদম মনে পড়ে গেছে ঝাক্কাজ একবারে। এবার কি দিয়েছে বল, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? যখন ভ্যালু দিয়ে প্রশ্ন দেবে তুই উত্তরও ভ্যালু দিয়ে দিবি। যেমন ইট তার তেমনি পাটকেল ভাই, যেমন ইট দেবে সেমনি পাটকেল দিতে হবে। যদি প্রশ্ন সিম্পল সংজ্ঞা দিত তো আমরা একক দিয়ে অ্যান্সার করতাম, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য। যদি ভ্যালু দিয়ে প্রশ্ন করে তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, তখন আর একক লিখবো না, 1 বসিয়ে দেবো ডিরেক্ট। তাহলে বল আলফা ইকুয়াল টু কি? L2 - L1 বাই L1, T2 - T1। এবার তুইও জানিস আমিও জানি যে L1টাকে আমাকে 1 করতে হয়। ভ্যালু দিয়ে প্রশ্ন দিয়েছে, ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে আবার, মানে সিজিএস। তার মানে L1 এর ভ্যালুটা 1 করতে হবে, মানে 1 সেন্টিমিটার করতে হবে। একক লিখবো না, আর 1 সেন্টিমিটার লিখবো। T2 - T1 উষ্ণতার বৃদ্ধি, একক লিখবো না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো, গল্প শেষ। বল তাহলে আলফার ভ্যালুটাই তো L2 - L1 হয়। তার মানে দাদা এই যে আলফা যেটা দিয়ে দিয়েছে সেটা অনেক সময় দেখবি টু দি পাওয়ারও দিয়ে দেয়, 1.9 10 টু দি পাওয়ার -6 এরকম ভাবেও দিয়ে দেয় অনেক সময়। যাই হোক, এখন এমনি দিয়ে দিয়েছে। আরে সেইটারই তো ভ্যালু দিয়ে দিয়েছে 0.000019। তার মানে দৈর্ঘ্যের যতটা প্রসারণ হচ্ছে সেটাই তো তোকে দিয়ে দিয়েছে, কারণ আলফা ভ্যালুটা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা ভ্যালু হয়, যদি দুটো 1 হয় তাহলে সেটা দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে সমান হয়। দৈর্ঘ্য বৃদ্ধিটাই তো দিয়ে দিয়েছে তাহলে, যখন এই দুটো 1। তাহলে দাদা এটাকে লিখবো কি করে? আমি বলছি দেখ একটু ভিজুয়ালাইজ কর। আলফা ইকুয়াল টু 0.00019 ডিভাইডেড বাই 1 ইন্টু 1। দেখ তো আলফার ভ্যালু তো এটা হচ্ছে, কিন্তু আলফাটাকে আমরা লিখে কি করে? L2 - L1 বাই L1, T2 - T1। দেখ তো L1 1, T2 - T1 1, তাহলে L2 - L1 এর ভ্যালুটা এটা শেষ। তাহলে কিভাবে লিখবো? এবার লিখবো, পিতল দিয়ে দিয়েছে তো, তাহলে এইভাবে লেখো 1 সেন্টিমিটার ভ্যালু ডিরেক্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোন পিতলের দণ্ডের লিখে দাও উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি নয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়। আর দৈর্ঘ্য প্রসারণ যতটা হবে সেটাই তো আলফা। তার দৈর্ঘ্য 0.00019 সেন্টিমিটার লিখতে হবে, কারণ সিজিএস দিয়ে দিয়েছে সেন্টিমিটার প্রসারিত হয়, গল্প শেষ। এটাই তো এটার মানে। যদি এটা হয় তবেই তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু এটা হবে। তুই এটাকে বসিয়ে দেখ, তবেই তো তুই আলফার ভ্যালুটা পাবি। আর এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বসাচ্ছিস বলে সেটাই তো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়ে যাবে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে। বুঝতে পারছিস? যারা অ্যাপ থেকে ডিটেলে পড়ছিস, এখানে রিভিশন করছিস, বা যারা অন্যান্য জায়গাতে ডিটেলে পড়ছিস এখানে পড়িস না, তারাও এখানে রিভিশন করছিস, রিভিশনও করছিস, কোশ্চেন প্র্যাকটিসও করছিস। রবিবারে বিগ ব্যাং 50ও করবি, যে এই যে চ্যাপ্টার গুলো চলছে সেখান থেকেও প্রশ্ন থাকবে। ফার্স্ট সামেটিভ যাতে ভুলে না যাস, ফার্স্ট সামেটিভ থেকেও প্রশ্ন থাকবে। মোট 50টা কোশ্চেন, বিগ ব্যাং 50, রবিবার দুপুর 12টা 5, অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেল।
আর যারা ডিটেলে পড়ছিস না, আমি বলবো ডিটেলে পড়া শুরু কর। সেটা তুই অন্য কোথাও পড় কিংবা আমাদের এখানে পড়, তুই যেখানেই পড়বি তুই ডিটেলে পড়। ডিটেলে পড়তেই হবে। ডিটেলে না পড়লে এইসব ওয়ান শট কোয়েশ্চেন প্র্যাকটিস কিচ্ছু ওইসব হবে না। ডিটেলে না পড়লে তুমি 100 খুব একটা পাওয়ার সম্ভাবনা নেই। তোমাকে আগে ধরে 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 তার ভিতটা রেডি করতে হবে, তবেই তুমি এই ওয়ান শট, এই কোয়েশ্চেন প্র্যাকটিস, এই যে আমি পরবর্তীকালে এমসিকিউ, বিএসকিউ, এসকিউ, এলকিউ করাবো একদম ধরে ধরে, তার আগে ভিত স্ট্রং কর ভাই, যাতে প্রচুর বড় বড় বাড়ি দাঁড় করাতে পারি। সেটা তুই যেখানেই পড়। আমি শুধু বলবো না যে আমার কাছে ভর্তি হলে তবেই তুই করতে পারবি, এমনি বলবো না কোনোদিন। তুই যদি যেখানেই পড়ছিস পড়তে থাক। আর যারা এখানে পড়ছিস তারা তো চোখ কান নাক বন্ধ করে পুরো অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের মধ্যেই রয়েছিস। পরের প্রশ্ন দেখ, আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আর পার্থক্য লেখো। আগের দিন দেখবি এই জায়গাটা ওয়ান শটের মধ্যে আমি কতটা ডেপথে শিখিয়েছি, যতটা আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে শিখিয়েছি ওইভাবেই আমি ওয়ান শটের মধ্যে করিয়ে দিয়েছি। পুরো 3টে ডায়াগ্রাম দেখি, যারা ওয়ান শট দেখিস নি বিরাট বড় মিস করে ফেলেছিস, কারণ এখান থেকে প্রশ্নের পাশে আসবেই। সেখানে দেখবি তোদেরকে আমি শিখিয়েছিলাম যে কেন এই পার্থক্যগুলো লেখার সময় এই কথাগুলো ছেলেমেয়েরা বোঝে না। এই যে এই জায়গাটা যে তরলের নিজস্ব ধর্ম নয় আপাতটা, ছেলেমেয়েরা ভাবে ওটাই তো তরলের নিজস্ব ধর্ম, কিন্তু তোকে আমি শিখিয়েছিলাম যে পাত্রটার জন্য আপাতটা আসে, প্রকৃতটা অ্যাকচুয়ালি তরলের নিজস্ব ধর্ম। প্রকৃত মানে শুধুমাত্র যেখানে তরলটা প্রসারিত হচ্ছে। নিশ্চয়ই মনে পড়ে গেছে যারা ওয়ান শট দেখেছিস। তাহলে তরলের নিজস্ব ধর্ম কোনটা? প্রকৃতটা। এটা প্রথম পার্থক্য হয়ে গেল। এর মান পাত্রের উপাদানের গুণাঙ্কের উপর নির্ভর করে। হ্যাঁ, তোরা তো দেখেছিস পাত্র প্রসারিত হলেই তো আপাতটা আসছে, তাহলে পাত্রের উপর নির্ভর করে। আর এর মান পাত্রের উপাদানের গুণাঙ্কের উপর নির্ভরশীল নয়, কারণ এখানে শুধুমাত্র তরলটা প্রসারণ ঘটছে। আলাদা আলাদা পাত্রের ক্ষেত্রে একই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়, পাত্র পরিবর্তনে আলাদা হবেই। আর সকল ধরনের পাত্রের ক্ষেত্রে নির্দিষ্ট তরলের প্রসারণ গুণাঙ্কের মান সেম হয়। একটাই তরল যে কোনো পাত্রের মধ্যে একই পরিমাণে প্রসারিত হয়, পাত্রটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসারিত হতে পারে, আপাত প্রসারণ ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। প্রকৃত শুরু তো তরলটা, তরল সেম থাকলো মানে প্রকৃত সেম হবে। আর সম্পর্ক কি হবে সেটাও ছবির মাধ্যমে শিখিয়েছিলাম, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। এবং সেই জন্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু আপাত, কারণ আপাতর সাথে পাত্র যোগ করে তবে প্রকৃত আসছে। ঠিক আছে, এই একটা প্রশ্ন, এটা সম্ভবত মাধ্যমিক 2020 সালের প্রশ্ন। বলছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল হচ্ছে টি কেলভিন উষ্ণতায় এ স্কোয়ার সেন্টিমিটার। দেখ এগুলো কোনো ফালতু প্রশ্ন, এটা কিন্তু পাতি প্রশ্ন। এটা ছেলেমেয়েরা এই প্রশ্ন দেখেই ঘাবড়ে যায়, উড়ি বাবার কি এসছে, কি এসছে রে বাবা, মাধ্যমিক আউট অফ ওয়ার্ল্ড প্রশ্ন করে দিচ্ছে। দেখ কি বলেছে, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল টি কেলভিন উষ্ণতায় এ স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এক কাজ করি, আমাকে যেটা প্রাথমিক উষ্ণতা দিয়ে দিয়েছে সেটা টি কেলভিন দিয়ে দিয়েছে, তাহলে টি কেলভিন দিয়ে দিয়েছে। সেখানে আমাকে বলে দিয়েছে ক্ষেত্রফলটা হচ্ছে এ স্কোয়ার মিটার, মানে মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ইউনিট। তারপরে বলে দিয়েছে T2 কেলভিন উষ্ণতায় সেটা হয়ে যায় A2 স্কোয়ার মিটার। আচ্ছা, মানে প্রথমটা এ দিয়ে দিয়েছে, তারপর একটা A2, প্রথম একটা টি দিয়ে দিয়েছে, তারপর একটা T2। ভেরি গুড, ভেরি গুড। বলেছে ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালাটা লেখো একক সহ। খুব ভালো, খুব ভালো প্রশ্ন করে দিয়েছে ভাই। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা কি লেখা যায় বল? ক্ষেত্রফলের বৃদ্ধি। দাদা ক্ষেত্রফল ছিল এ, হলো A2, বাড়লো কত? A2 মাইনাস এ। নিচে প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? এ। উষ্ণতার বৃদ্ধি কত দাদা? ছিল টি, হলো T2, বাড়লো কত? T2 মাইনাস টি। বলো হ্যাঁ। আমি বললাম একদম হ্যাঁ। দাদা এখানে ক্ষেত্রফলের বৃদ্ধির এককটা কি হবে? স্কোয়ার মিটার, মানে মিটার স্কোয়ার হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ। দাদা এই যে এটা আমি লিখছি, এই যে এটা লিখছি, এর এককটাও তো হয়ে যাবে মিটার স্কোয়ার, কারণ দিয়ে দিয়েছে স্কোয়ার মিটার। বললাম একদম। দাদা এই যে তুমি লিখছো T2 মাইনাস টি, এই যে উষ্ণতার বৃদ্ধি, সেটার একক হয়ে যাবে কেলভিন। আমি বললাম হ্যাঁ। তাহলে এই তো রাশিমালা হয়ে গেল। তাহলে এবার যদি আমাকে বলে একক সহ লেখো, তাহলে এককটা আমি কি দেখতে পাচ্ছি? মিটার স্কোয়ার কাটছে, কেলভিন ওপরে গেলে কেলভিন ইনভার্স হয়ে যাচ্ছে, এটাই একক। বলো হ্যাঁ। হ্যাঁ রে, আরে বল জয় ধামাকা, জয় ধামাকা কমেন্ট কর নিচে। সব কমপ্লিট ভাই, সব পারবি তোরা। নেক্সট, এই একটা ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষাতে বহুবার দেয়। তামার তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কি বোঝো? দেখতেই পাচ্ছিস এসআই ভ্যালু দিয়ে দিয়েছে, পরক্ষণে প্রশ্ন করেছে সিজিএস এর মান কত। এবার খেয়াল করে দেখ, তাপ পরিবাহিতাঙ্ককে আমি মুখস্থ করতে শিখিয়েছি? একদম নয়। তাপ পরিবাহিতাঙ্কের পুরো ডেফিনেশন ধরে ধরে ওয়ান শটের মধ্যে লিখিয়ে দিয়েছিলাম কিভাবে লিখতে হয়, একদম
ফাউন্ডেশন ব্যাচের মধ্যে যেরকম পদ্ধতিতে শিখিয়েছি সেরকম ভাবে ওয়ান শটের মধ্যে করিয়েছি, পুরো একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছি যে কিভাবে লিখতে হয়। মনে পড়ছে তো? এবার এই যে জিনিসটা তোকে দিয়েছে সেটা ভ্যালু দিয়ে দিয়েছে। আমি কি বলেছি তোকে, যেমন ইট তার তেমনি পাটকেল হবে। তাহলে ভ্যালু দিয়ে প্রশ্ন করেছে, তো আমরা যখন উত্তর লিখবো তখন আর একক টেকক ইউজ করব না, তার পরিবর্তে ভ্যালু বসাবো, ওয়ান বসাবো এককের পরিবর্তে, আর এককটা সেম রাখবো, গল্প শেষ। এবার একটু বল কি করে লিখতে হয় তাহলে। সমীকরণটা মনে আছে তো? সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি। সেখান থেকে কে এর মান কি বেরিয়েছিল বল? কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। একদম গল্প শেষ। নিশ্চয়ই বুঝতে পারছিস যারা পড়েছিস, নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছিস সবকিছু করানো ছিল। এবার আমি যখন কে এর ডেফিনেশনটা লিখছিলাম তখন দেখবি আমি একদম ধরে ধরে বলে দিয়েছিলাম যে কোনটা কোনটাকে ওয়ান করছি, কেন ওয়ান করছি, তারপরে কে ইকুয়াল টু কিউ হচ্ছে, সেখান থেকে দেখ ডেফিনেশন লিখেছিলাম। যেহেতু ডিটা ওয়ান হচ্ছে সেই কারণে একক বেদ, এটা ওয়ান হচ্ছে ওই জন্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। যেহেতু ঘনকাকার পরিবাহীর ক্ষেত্রে করেছিলাম, তাই একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের উষ্ণতার একক পার্থক্যের জন্য, কারণ এই যে থিটা টু মাইনাস থিটা ওয়ান ওয়ান হচ্ছে দুটো বিপরীত তলের উষ্ণতার একক পার্থক্য। পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে টি এর ভ্যালু ওয়ান ছিল বলে প্রতি একক সময় যে পরিমাণ তাপ, এই যে পরিমাণ তাপ, যে পরিমাণ কিউ যাচ্ছে সেটাই তো কে। তাহলে যে পরিমাণ তাপ সঞ্চালিত বা প্রবাহিত হয় তাকেই সেই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। এইবার আমরা এখানে একটা সিম্পল চেঞ্জ করব, একক বেদ নয়, জুল মিটারে মানে দিয়ে দিয়েছে, মানে এসআইতে দিয়ে দিয়েছে। তাহলে 1 মিটার বেদ বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নয়, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। কিসের বলে দিয়েছে? তামার বলে দিয়েছে তো রে। তামা না কি বলে দিয়েছে? হ্যাঁ তামা। তাহলে লিখবো তামার তৈরি একটি ঘনকাকৃতি পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্য নয়, কত? 1 কেলভিন উষ্ণতার পার্থক্য। 1 কেলভিন উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্ব হবে প্রতি একক সময় নয়, 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয়, না কত তাপ দিয়ে দিয়েছে? 386.4, যে পরিমাণ নয় 386.4 একক তোকে দিয়ে দিয়েছে জুল। এত জুল তাপ সঞ্চালিত হয়, ব্যাস এইটুকুই কনসেপ্ট। কথা বলবে একবার যদি তুই শিখে যাস গল্প শেষ হয়ে যাবে। এককের জায়গায় ওয়ান বসাও, 1 মিটার বেদ 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তৈরি ঘনকাকৃতি পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে 1 কেলভিন উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে 1 সেকেন্ড সময়ে কত তাপ সঞ্চালিত হয়? 386.4 জুল তাপ সঞ্চালিত হয়। গল্প শেষ, গল্প শেষ। আরে এইটাই তো তার তাপ পরিবাহিতাঙ্কের ভ্যালু। বুঝতে পারছিস? ফিজিক্যাল সায়েন্স ওই গাধার মতো হাউ 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 করে পড়ে না, স্মার্টলি পড়তে হয়। যুগ চেঞ্জ হয়ে গেছে, বাংলা বদলে যাবে এবার। কেউ কেউ নিচে লিখছে দাদা বাংলা এমনি বদলে গেছে। বাংলা এই একটা রেজাল্টে বদলাবে না, 5 বছর ধরে এই রেজাল্ট করাবো তারপরে বাংলা বদলাবে। বাংলার ছেলেমেয়েরা আর ওই তুই যতই গ্রামগঞ্জে থাকিস, তুই যতই বলিস আমাদের এখানে টিচার নেই, আর তোর আমি আছি রে ভাই, তোর ভৌত বিজ্ঞান এমনি কাঁপবে। প্রত্যন্ত গ্রামের ছেলেরা 100 পেয়েছে। আমাদের বিপ্রদীপ যে 11th হয়েছে 687 পেয়েছে। সে কোন গ্রামে থাকে তুই চিন্তা করতে পারবি না। তার বাবা একজন পরিযায়ী শ্রমিক, সে যদি 11th হতে পারে তুই কেন পারবি না? আর এর মান সিজিএস এ কত কি করে বার করে? না 386.4 যেটা রয়েছে এটাকে 420 দিয়ে ভাগ করে দেয়। এর ভ্যালুটা একটু খেয়াল রাখিস, যেটা বারবার আসে 0.92 হয়। 386.4 ডিভাইডেড বাই 420, 0.92 আসছে ভ্যালু, 0.92। আর একক কি লিখবো? যেটা জুল আছে সেটা ক্যালোরি করে দে, যেটা মিটার আছে সেটা সেন্টিমিটার করে দে, যেটা কেলভিন আছে ওটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স করে দে, যেটা সেকেন্ড আছে সেটা সেকেন্ড রাখ, গল্প শেষ। ফিনিশ ফিনিশ। স্মার্টলি পড়তে হবে, স্মার্টলি। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করিয়ে দিয়েছিলাম তো আগের দিন ওয়ান শটে। এগুলো বারবার পরীক্ষাতে আসে, ওই জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চার্লসের সূত্র কি ছিল সব ডিটেলে করিয়ে দিয়েছিলাম। ভিটি ইকুয়াল টু v0 প্লাস v0 ইন্টু টি বাই 273। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি ছিল মনে আছে তো? গামা পি লিখতে হয় ইকুয়াল টু ভিটি মাইনাস v0। কেন জিরো ধরতে হয় সেটাও শিখিয়েছিলাম, ডিভাইডেড বাই v0 টি মাইনাস 0। আরে টি মাইনাস 0 করলে তো টি আসে রে ভাই,
তাহলে শুধু টি লিখি, তাহলে ভিটি মাইনাস ভি জিরো ইকুয়াল টু গামা পি ইন্টু ভি জিরো ইন্টু টি, ভি জিরো ওদিকে পাঠালে ভিটি ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু গামা পি ইন্টু টি। খতম। এবার এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে দে, গল্প শেষ। দু জায়গাতে ভিটি, তো দু জায়গাতে ভিটি আছে, ইকুয়াল ইকুয়াল ভি জিরো প্লাস প্লাস, দাদা ভি জিরো ইন্টু টি, আমি বললাম এই তো ভি জিরো ইন্টু টি। দাদা তাহলে এখানটা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই 273 আছে, মানে 1/273 আছে, আর তার পরিবর্তে এখানে দেখো এই যে গামা পি রয়েছে, তার মানে গামা পির ভ্যালুটা কি শিখিয়ে দিয়েছিলাম এরকম ভাবে কম্পেয়ার করে, 1/273, আর একক কি হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড। শেষ, খাতা। কম্প্যারিজনের মাধ্যমে যারা ব্যাপের মধ্যে আছিস, যারা হ্যান্ড রিটেন নোটসটা পেয়েছি, ওখানে দেখবি পুরো ডিটেলে লেখা আছে, বা অন্যান্য জায়গা থেকে তুই যখন পড়ছিস সেখানেও নিশ্চয়ই নোট দিচ্ছেন, বা তোর প্রশ্ন উত্তরে বই আছে সেখান থেকে পড়তে পারছিস। একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে, গল্প শেষ। এইটুকু তোকে বলতে পারি, তুই এভাবে করতে থাক, যা করাচ্ছি অ্যাডভেঞ্চার একাডেমি থেকে তুমুল প্র্যাকটিস হচ্ছে, তুমুল ওয়ান শট হচ্ছে, তুমুল ভাবে শেখানো হচ্ছে, করতে থাক, বাকি সব বুঝে নেবো। অনেক ছেলে ফাউন্ডেশন ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছে আফটার মাধ্যমিকের রেজাল্ট, যারা যারা এখনো ভর্তি হচ্ছে তাদেরকে বলি 6289360364 এই যে নাম্বারটা রয়েছে সেই নম্বরের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ফাউন্ডেশন ব্যাচ লিখে। যদি ভর্তি হতে চাও, যদি আমাদের কাছ থেকে ডিটেলে পড়তে চাও, তুমি যদি অন্য কোথাও পড়ো, তুমি যদি হ্যাপি থাকো, তুমি ওখানে পড়বে, অ্যাডভেঞ্চার একাডেমিতে প্র্যাকটিস করবে, তুমি করতে পারো। যদি তুমি ডিটেলে মনে হয় যে ঠিকমতো পড়ছো না, তাহলে তুমি এখানে পড়তে পারো। যারা এখানে পড়ছে ডিটেলে তাদের কোনো চিন্তা নেই, ডিটেল পড়ে নিচ্ছে, এখান থেকে প্র্যাকটিস করছে, এখান থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিস, একদম নোট পেয়ে যাচ্ছে, সবকিছু একদম প্ল্যান্ড ওয়েতে হচ্ছে এবং স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে। তুমি যদি সেই স্ট্রাকচার্ড ওয়ে পড়তে চাও তখন তুমি এখানে আসতে পারো, না তো তুমি যদি এখান থেকে না পড়ো, অন্য জায়গা থেকে পড়ো, এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করছো, ওয়েলকাম ভাই, কোনো অসুবিধা নেই, তুমি পড়তে থাকো, রেজাল্ট করতে থাকো। অ্যাডভেঞ্চার একাডেমি তোমাকে রেজাল্ট করাবে, এটাই অনেক বড় কথা। যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাইছিস, ফাউন্ডেশন ব্যাচ লিখে মেসেজ করে দাও, আমি তোমাকে পুরো ডিটেলস পাঠিয়ে দেবো, তুমি ওখান থেকে করতে পারবে। অ্যাপের লিঙ্ক পাঠিয়ে দেবো, অ্যাপ থেকে ভর্তি হবে, সঙ্গে সঙ্গে সবকিছু পেয়ে যাবে। ফার্স্ট সামেটিভও পুরো পেয়ে যাবে, সেকেন্ড সামেটিভও পুরো পেয়ে যাবে, নোটিস সেকশন বলে একটা জায়গা আছে, ওখানে হ্যান্ড রিটেন নোটসও পেয়ে যাবে, সবকিছু সঙ্গে সঙ্গে পাবে। দেখবে পিন কমেন্টের মধ্যেও ডিটেলস দেওয়া আছে, তুমি ওখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে? অথবা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো একটা জায়গা পিন কমেন্টে সেম ডিটেলস দেওয়া রয়েছে। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, এইভাবে পড়তে থাক, আমি সব সময় আছি। তুই এইটুকু বুঝে গেছিস, তুই আমার কাছে পড়ছিস বা না পড়ছিস, আমি আছি, আমি প্রচুর প্র্যাকটিস করাচ্ছি, প্রচুর কিছু করাচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, ভৌত বিজ্ঞান কাঁপবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা।